ওকে, নোটিস করো যেটা বললাম যে ডিফারেন্ট কোয়েশ্চেন্স ক্যান হ্যাভ দ্য সেম অ্যান্সার, প্লিজ বেয়ার দিস ইন মাইন্ড। তারপর দেখি the resistance of a length of copper wire is 6 ohm. A second piece of copper wire has twice the length and twice the cross sectional area. সবগুলো আমি সলভ করব না, জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। দেখো সেকেন্ড পিস অফ কপার ওয়্যার বলছে টুয়াইস দ্য লেন্থ এন্ড টুয়াইস দ্য ক্রস সেকশনাল এরিয়া। প্লিজ খেয়াল করে দেখো, কোথাও আমাকে কোয়েশ্চেনে বলো নাই কোনো কারেন্ট বা ভোল্টেজ, তাহলে আমি রেজিস্ট্যান্স কিভাবে বের করব? আমার যদি intrinsic equation আমি আইডেন্টিফাই করতে চাই ফর রেজিস্ট্যান্স, হোয়াট ইজ দ্যাট ইকুয়েশন? ইন্ট্রিনসিক মানে হলো কোনো এক্সটার্নাল কোয়ান্টিটি ছাড়া, কারেন্ট ভোল্টেজ এগুলো কিচ্ছু ছাড়া, জাস্ট ম্যাটেরিয়ালটার নিজস্ব প্রপার্টি দিয়ে যদি আমি রেজিস্ট্যান্স ফিগার আউট করতে চাই, তখন ইকুয়েশন কি হয়? রেজিস্ট্যান্স ইকুয়ালস রো এল বাই এ। খেয়াল করে দেখো তো, সেম পিস বলছে, সেম ম্যাটেরিয়াল বলছে, সেকেন্ড পিস অফ কপার, এটাও কপার ছিল এটাও কপার, সো ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল আমার রেজিস্টিভিটি সেম থাকে। আমাকে বলছে টুয়াইস দ্য লেন্থ এন্ড টুয়াইস দ্য ক্রস সেকশনাল এরিয়া। আমার লেন্থ তো ডাবল, ক্রস সেকশনাল এরিয়া ডাবল। ওকে, লেন্থ তো ডাবল, ক্রস সেকশনাল এরিয়া ডাবল। সো আমার যদি লেন্থ ডাবল হয়ে যায়, ক্রস সেকশনাল এরিয়া ডাবল হয়ে যায়, এই দুইটা একটা একটাকে ক্যান্সেল আউট করে ফেলবে, তাহলে আমার রেজিস্ট্যান্স কি থাকবে? আগে যা ছিল তাই। গাইস ক্লিয়ার হতে পারলা সবাই? গাইস সবাই কি বুঝতে পারছো? এই যে দেখো অ্যান্সার হলো 6 ওহম। Did everyone get it, guys? Okay, next দেখি। A 100 watt lamp connected to 230, আছে দেখো আমি পুরাটা তোমার অ্যান্সার সহ দিয়ে দিছি, এটা তোমাদের নিজেদের জন্যই। আমি পুরা টাইম ক্লাসে এই যে যেটা অলরেডি অ্যান্সার করা আছে সেটা করে আমি টাইম ওয়েস্ট করবো না, ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা তুমি অ্যান্সার দেওয়ার সত্ত্বেও পরেও বুঝবা না, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। While dealing with questions like this, always recall the equation that relates quantities in the question. Since there is no mention of current or voltage, it would be a fruitless attempt to relate this question with those quantities. তুমি IV নিয়ে আসলে কোনো লাভই হবে না। Another hint in the question was materials for both wires was the same. যেহেতু same material বলছে, you could have summoned the concept of resistivity. Next দেখি, a 100 watt lamp connected to a 230, a 100 watt lamp connected to a 230 volt mains is replaced by a lamp which has twice the resistance. What is the power of the new lamp? নতুন ল্যাম্পের পাওয়ার বলছে। 100 watt ল্যাম্প কানেক্ট করলাম আমি 230 ভোল্ট মেইনসে, এটাকে রিপ্লেস করলাম আমাকে বললো হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য নিউ ল্যাম্প। আচ্ছা, নতুন পাওয়ার বলছে which has twice the resistance. কোয়েশ্চেন ইনফরমেশন হলো দিস হ্যাজ টুয়াইস দ্য রেজিস্ট্যান্স। 100 ওয়াট, দেখো আমার মেইনসে ভোল্টেজ তো চেঞ্জ হবে না, এখন আমাকে নতুন পাওয়ার চেয়েছে, আর রেজিস্ট্যান্স বলছে ডাবল। তাহলে আমরা কয়েকদিন আগেই কিন্তু এটা ডিসকাস করতেছিলাম, রেজিস্ট্যান্সের সাথে পাওয়ারকে লিঙ্ক করে হোয়াট ইজ দ্য ইকুয়েশন? দুইটা হয়, একটা হলো রেজিস্ট্যান্স ইকুয়াল সরি পাওয়ার equals I square R. This could be one of the equations. The other one could be power equals V square by R. এই দুইটার ভিতরে 1 আর 2 এর ভিতরে which one do you think we should choose? তোমার মাথায় কি আসে? Of course we should go with this one because আমার এই কোয়েশ্চেনে there is absolutely no mention of current. দেখো কারেন্টের কিন্তু কোনো মেনশন নাই, তাহলে I square R দিয়ে আমার কোনো কাজই হবে না, I have to stick to this one. Now wait a second, পাওয়ার যদি হয় ভি স্কোয়ার বাই আর, মেইনসের পাওয়ারে তো কোনো কাহিনী নাই, পাওয়ার যা ছিল তাই। রেজিস্ট্যান্সের সাথে তাহলে পাওয়ার সরি ভোল্টেজ যা ছিল তাই, রেজিস্ট্যান্সের সাথে পাওয়ার তাহলে কিভাবে রিলেটেড খেয়াল করে দেখো, দে আর ইনভার্সলি প্রপোর্শনাল। যেহেতু আমাকে কোয়েশ্চেনে বলছে টুয়াইস দ্য রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স যদি ডাবল হয় আমার পাওয়ার হয়ে যাবে অর্ধেক। আগের বার পাওয়ার ছিল আমার 100, এবার পাওয়ার হবে 50। গাইস কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ড। ওকে ফাইন, নেক্সট চলে যাই।
The graph shows variation of potential difference V with current for three components. The three components are metal wire at constant temperature. You should focus on this part. Metal wire ekhane na, metal at constant temperature. এই পার্টটার উপর ফোকাস করাটা I think it's really important. Why? Let me explain. Metal wire তো fine, but constant temperature এর পার্টটা এত important কেন? Because when it comes to metals, temperature কি determine করে? For metals, the temperature determines. When it comes to metals, the temperature determines when it comes to metals, the temperature determines the resistance. যদি আমার temperature constant থাকে, আমার resistance ও constant থাকবে। ইকুয়েশনটার দিকে তাকাই, V equals IR. টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে যদি মেটালের, তাহলে আমার রেজিস্ট্যান্স ও কনস্ট্যান্ট থাকবে। রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট থাকে, ইউ টেল মি ভি আর আই এর রিলেশনশিপ কি হয়? ভি এন্ড আই এর রিলেশনশিপ হয়ে যায় ডাইরেক্টলি প্রপোর্শনাল, এন্ড উই নো যত ডাইরেক্টলি প্রপোর্শনাল কোয়ান্টিটিজ আছে সবার গ্রাফের শেপ ইজ আ স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন। গাইস ক্লিয়ার? ওকে, তাহলে এইটা শুড বি ফর মেটাল। ডায়োড উই অল নো যে ডায়োডের একটা মিনিমাম ভোল্টেজ লাগে কন্ডাক্ট করার জন্য। ডায়োড অলওয়েজ রিকোয়ার্স আ মিনিমাম ভোল্টেজ, ভি মিন লিখে দিই। একটা সার্টেন ভোল্টেজ লাগে, থ্রেশহোল্ড ভোল্টেজও বলতে পারো, যে এই ভোল্টেজের কম যদি দাও দিস ওয়ন্ট ওয়ার্ক, এতটুকু মিনিমাম তোমার দিতেই হবে। সো এতটুকু দিলাম আমি। ওকে, তারপর দেখি আইডেন্টিফাই দ্য কম্পোনেন্টস। তাহলে এন হইলো আমার মেটাল এট কনস্ট্যান্ট টেম্পারেচার, এম হইলো আমার ডায়োড, আর এন তো বললামই আগে মেটাল, আর এলটা হলো আমার ফিলামেন্ট। কেন ফিলামেন্ট? আরেকটা হলো ফিলামেন্ট। আমি যদি ফিলামেন্ট ল্যাম্পের কথা বলি, উই অল নো ফিলামেন্ট ল্যাম্পে, অলওয়েজ রিমেম্বার ইট লাইক দিস, whenever it comes to filament lamp, সবসময় আমার টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকে না। I repeat, when it comes to filament lamps, the temperature does not remain constant. যেহেতু আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না, টেম্পারেচার বেড়ে যায় ফিলামেন্ট ল্যাম্পে, আমার রেজিস্ট্যান্সও বেড়ে যাবে। আর রেজিস্ট্যান্সের ব্যাপারে আমরা কি জানি? রেজিস্ট্যান্স যদি আমার বাড়ে বা রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয়, ভিআই গ্রাফ ক্যান নেভার বি আ স্ট্রেট লাইন। এই জন্য কিন্তু আমার গ্রাফটা কার্ভ। আর ফিলামেন্টের জন্য তোমাদেরকে একটা ট্রিক মনে রাখতে বলছিলাম, সেটা ছিল a large increase in voltage only causes a small increase in current. খেয়াল করে দেখো, ভোল্টেজ বাড়ালা তুমি এতটুক ভোল্টেজ বাড়াতে কারেন্ট কতটুক বাড়ছে খেয়াল করে দেখো। A large increase in voltage only causes a small increase in current. ভোল্টেজ এতটুক বাড়ানোর পরে কারেন্ট বাড়লো সামান্য একটু। গাইস, এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এভরিওয়ান ক্লিয়ার স্যার? সবাই ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট আসি। তারপর দেখি, the graph shows possible variations of power with potential difference V. Power with potential difference, কোয়ান্টিটিস গুলোর উপর ফোকাস করি। Power with potential difference. Okay, which graph is correct for a resistor that obeys Ohm's law? হিন্ট গুলা দেখো, কার কার জন্য দেওয়া পাওয়ার আর ভোল্টেজ। তাহলে আমি কোন ইকুয়েশনের উপর বেস করে আমার গ্রাফ কনস্ট্রাক্ট করব? পাওয়ার আর ভোল্টেজকে রিলেট করে P equals V square by R. দিস ইজ দ্য ইকুয়েশন। আচ্ছা, আর সাথে আরেকটা ইনফরমেশন দেওয়া, যেই ম্যাটেরিয়ালটা আমার কি অবে করতেছে? ওমস ল অবে করতেছে। ওমস ল অবে করা মানে হলো দিস রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট। দেখো তো, রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পাওয়ার এগেইনস্ট ভি স্কোয়ার্ড কিন্তু দিস ইজ সামওয়াট লাইক ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার এর গ্রাফ। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এর গ্রাফ কিরকম হয়? লাইক দিস। দেখো তো এটার সাথে তাহলে আমার কোন গ্রাফটা ম্যাচ করে?
y equals to x square এর shape, this is y equals to x এর shape, হলো না, this is minus negative, হবে না, this is y is equal to 1 by x, no, 1 by x এর জন্য যদি হতো মানে ইনভার্সলি প্রপোর্শনাল হতো তখন এটা আমার গ্রাফের শেপ হতো, but this y equals x squared, this should be the answer is D. গাইজ একটা জিনিস দেখতেছো, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য সেকশন এ বলো আর বি বলো কিছু যায় আসে না, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য উই আর হ্যাভিং টু রিকল অ্যান ইকুয়েশন, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তুমি যদি ইউনিট 2 এর সব ইকুয়েশন মাথায় না থাকে তুমি কোনো দিনও ভালো রেজাল্ট করতে পারবে না, প্রত্যেকটা জায়গায় তুমি স্ট্রাগল করতে হবে। প্লিজ মেক শিওর তোমার সব ইকুয়েশন যেন মুখস্থ থাকে। আচ্ছা, আমার কাছে একটা ইকুয়েশনের শীট রেডি আছে, আমার কাছে অলরেডি একটা ইকুয়েশনের শীট রেডি আছে, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ দিস টু ইউ অল। আমি ইকুয়েশনের শীটটা তোমাদেরকে আপলোড করে দিতে পারি, ঠিক আছে? তোমরা ওটা এখন থেকেই মেমোরাইজ করা স্টার্ট করে ফেলো, জানো সবগুলো ইকুয়েশনই, জাস্ট ইউ নিড টু মেমোরাইজ অল অফ দেম। 5 এ দেখি, the battery in the circuit has negligible internal resistance and an EMF of 12 volt. ওকে, নেগলিজিবল ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার মানে এখানে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে মাথা ঘামাতে হবে না, আর ইএমএফ দেওয়া 12 ভোল্ট। তারপর দেখি, what is the potential difference across the parallel combination? প্যারালাল কম্বিনেশনে পোটেনশিয়াল ডিফারেন্স চাইছে এই জায়গায়, আমি যদি এটাকে একটু হাইলাইট করে দিই, এই জায়গাটাতে আমার পোটেনশিয়াল ডিফারেন্স চাইছে, মানে এদের দুজনের কালেকটিভ পোটেনশিয়াল ডিফারেন্স, দুজন মিলে এই জায়গাটার। নাও খেয়াল করে দেখো, এরা দুইজন কিন্তু 200 এরা দুইজন 200 প্যারালালে। আমরা একটা ট্রিক শিখছিলাম, অনেকবার বলছি, when identical resistors are connected in parallel, যখন identical resistors parallelly connected হয় তখন কি করতে হয়, how exactly do we find the total resistance? I repeat, when identical resistors are connected in parallel তখন আমি টোটাল রেজিস্ট্যান্স বের করি কিভাবে? ডু ইউ রিমেম্বার গাইস? তখন টোটাল রেজিস্ট্যান্স আমরা বের করি an individual resistance divided by number of resistors. Individual resistance হলো 200 divided by number of resistors হলো 2। তাহলে এদের দুজনের কম্বাইন্ড রেজিস্ট্যান্স কত হবে আমার? এই 100 কিলো ওহম। গাইস সবার কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এটা না বুঝতে পারলে কোনো কিছু লাভ হবে না। Did you all get this part everyone? মাত্র যেটা বললাম গাইস, সবাই কি এই পার্টটা বুঝতে পারছো, 100 এর পার্টটা? Yes, sir. ওকে, নেক্সট চলে যাই। তারপর দেখি 100 আর 200, we all know যে ইন আ, আচ্ছা এই 100 এর সাথে এই 200 দেখো যখন তুমি কম্বাইন করে ফেললা তখন কিন্তু এই পুরাটা একটা হিসাবে অ্যাক্ট করতেছে, এই 100 ইজ অ্যাক্টিং লাইক ওয়ান সিঙ্গেল রেজিস্টার। সো এই 100 এই 200 এর সাথে কিভাবে কানেক্টেড খেয়াল করে দেখো তো, এই 100 কিন্তু 200 এর সাথে কানেক্টেড ইন সিরিজ। যদি ওরা সিরিজে কানেক্টেড থাকে ইন আ সিরিজ সার্কিট, হাউ ইজ দ্য ভোল্টেজ শেয়ারড? সিরিজ সার্কিটে ভোল্টেজটা শেয়ার হয় এক্স্যাক্টলি কিভাবে? সিরিজ সার্কিটে ভোল্টেজ শেয়ার হয় অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স, যা রেজিস্ট্যান্স যত বেশি ওর একপাশে ভোল্টেজও তত বেশি হবে। যেহেতু ওর রেজিস্ট্যান্স বেশি তাহলে ওর একপাশে আমার ভোল্টেজও কিন্তু বেশি হবে। and what is the value, what is it that's going to be the value of the voltage ওর একপাশে? 12। দেখো দুইটা অপশন, দুইটাকে অ্যাড করলে আবার আমার 12 হতে হবে। সো দ্য রুল অফ থাম্ব ওয়াজ, এটা বারবার মাথায় রাখবা, ওর অ্যাক্রসের ভোল্টেজ যদি বের করতে চাই, ভোল্টেজ অ্যাক্রস 200 উইল বি ইকুয়াল টু রেশিও অফ রেজিস্ট্যান্স, যেহেতু বলছি ওর রেজিস্ট্যান্স হলো 200 ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে 200 আউট অফ কত, 200 প্লাস 100 দ্যাট ইজ 300, 1000 করে দিলাম, টাইমস এই রেশিওতে ডিভাইড হবে এই টোটালটা 12, basically 2/3, 2 into 12 হলো 24 divided by 3 হলো 8, তাহলে ও পাবে আমার 8 ভোল্ট, and you know for a fact ও 8 পাইলে ও পাবে আমার 4 ভোল্ট। and how can you be so certain? because 8 আর 4 কে add করলে I get 12. guys absolutely clear পুরো জিনিসটা? এই সবগুলা জিনিস তোমার আজকের এক্সামের জন্য and subsequently তোমার অ্যাকচুয়াল A level এক্সামের জন্য লাগবে।
কারো যদি কোনো পার্টের প্রবলেম থাকে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো। এই যে মাত্র যে ইকুয়েশনটা দেখলাম, ইটস রিয়েলি 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 ইম্পর্টেন্ট। গাইস, কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? Yes, sir. No problem. যাই, সিক্সটা কঠিন আছে, সিক্সটা নিয়ে অনেকের কনফিউশন। দেখো কি বলছে, দেখো ইন দ্য সার্কিট শোন দ্য ব্যাটারি হ্যাজ negligible internal resistance. L, M and N are identical lamps. আচ্ছা সেকেন্ড দাঁড়াও, L, M and N are identical lamps filament lamp of M breaks. M যদি আমার ব্রেক হয়ে যায়, identify the changes in the brightness of lamp L and N. আমার কথা শোনো, L and N এর ব্রাইটনেস এবার কিন্তু ইকুয়াল হয়ে যাবে, বিকজ আমাকে তিনটা আইডেন্টিক্যাল ল্যাম্প দিছে। আইডেন্টিক্যাল ল্যাম্প এম যদি আউট অফ দ্য সার্কিট থাকে, পুরাটা যদি এখন সার্কিট থেকে বাদ হয়ে যায়, তখন কিন্তু ওদেরটা ইকুয়াল হয়ে যাবে। বাট দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। ম্যাক্সিমাম স্টুডেন্টরা, এটা যদি তোমার সেকশন বি তে আসতো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস উড হ্যাভ অ্যান্সার্ড যে আমার এল আর এন এর ব্রাইটনেস আমার ইকুয়াল হয়ে যাবে। দ্যাট ইজ নট দ্য রাইট থিং টু সে, বিকজ আমাকে কিন্তু জিজ্ঞেস করে নাই যে ইকুয়াল হবে না কি হবে। দ্য কোয়েশ্চেন ওয়াজ ব্রেক করার আগের ব্রাইটনেস নিয়ে কথা বলো আর ব্রেক করার পরের ব্রাইটনেস নিয়ে কথা বলো। গাইস বুঝতে পারছো? কোয়েশ্চেন ওয়াজ ব্রেক করার আগের ব্রাইটনেস আর ব্রেক করার পরের ব্রাইটনেস নিয়ে, দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। ওকে, তাও দেখি। The brightness of L will increase and N will decrease. মানে বেসিক্যালি আগের সাথে কম্পেয়ার করলে এল এরটা ইনক্রিজ করবে আর এন এরটা ডিক্রিজ করবে। কেন আমি এক্সপ্লেন করতেছি। আই নো এই পার্টটা অনেক ট্রিকি আছে। দেখো আমি যদি জিজ্ঞেস করি সব বাদ দিয়ে, এল আর এন এরা দুইজন কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? এভরিওয়ান প্লিজ লুক এট দিস ভেরি কেয়ারফুলি। আমি যদি এল আর এম জিজ্ঞেস করি এরা দুইজন কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড? এভরিওয়ান বলতে পারবা? Parallel. Parallel, of course. L and M are connected in parallel, and we all know parallel circuit. Let's say আমি কিছু values assign করি, তাহলে আমার মনে হয় বুঝতে easier হবে। Let's say সবগুলাকে আমি 100 ohm ধরলাম। This is 100 ohm, identical যেহেতু বলছে, এটাও আমার 100 ohm, and এইটাও let's say আমার 100 ohm. Okay, no problem. 100, 100, 100. এখন এই 100 আর এই 100 মিলে collectively, একটু আগে দেখছি, এই কোয়েশ্চেনেই দেখলাম মাত্র, যেহেতু আইডেন্টিক্যাল, এদের দুজনের কালেকটিভ রেজিস্ট্যান্স, অ্যাজ ইন এই ব্রাঞ্চে কালেকটিভ রেজিস্ট্যান্স কত হবে বলতে পারবা গাইস? 50 ohm. 50, গুড। আইডেন্টিক্যাল প্যারালাল কানেক্ট থাকলে অর্ধেক হয়ে যায়, তো ওদের দুজনের কালেকটিভটা হলো আমার 50 ওম। দেখো তো এখন এই 50 ওম আর এই 100 ওম কিভাবে কানেক্টেড? ওদের দুজনকে যদি তুমি একটা হিসেবে কনসিডার করো, তাহলে এই 50 ওম আর এই 100 ওম, হাউ আর দে কানেক্টেড? What do you say guys? তাড়াতাড়ি বলো। খুব অবভিয়াস, খুবই ইজি। কানেক্টেড Parallel. না, সিরিজ। বিকজ এই পুরাটা একটা হিসাবে যদি অ্যাক্ট করে, ওর সাথে ওর দেখো তো কানেক্ট করতেছে ওয়ান সিঙ্গেল ওয়্যার, সো দিস ইজ ইন সিরিজ। এরা দুইজন মিলে ওর সাথে সিরিজে আছে। গাইস এই জিনিসটা কি বুঝতে পারলাম হচ্ছে? ওরা দুজন মিলে সিরিজের কথা যেটা বললাম, তাহলে আই ক্যান গিভ ইউ No, sir. সাম এক্সাম্পলস, তাহলে মনে ক্লিয়ার হয়ে যাবে। আমার কি এটা আরো কিছু এক্সাম্পল দেখাইতে হবে এভরিওয়ান? ওকে, তারপর দেখি, যেহেতু ওরা দুইজন মিলে ওর সাথে সিরিজে আছে, উই অল নো সিরিজে আমার ভোল্টেজ এজ ইন টোটাল ভোল্টেজ, এজ ইন ইউ ক্যান কল ইট ইএমএফ, কিভাবে শেয়ার্ড হয়? সিরিজে আমার টোটাল ভোল্টেজ এক্স্যাক্টলি শেয়ার্ড হয়টা কিভাবে? শেয়ার্ড হয় অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ রেজিস্ট্যান্স। আই রিপিট, shared হয় according to the ratio of resistance. Meaning, let me explain. Meaning, যার রেজিস্ট্যান্স যত কম ওর অ্যাক্রসে ভোল্টেজও কম।
তার মানে এই অবস্থায় থাকার কারণে ও কিন্তু ভোল্টেজটা কম পাচ্ছিল, প্যারালাল থাকার কারণে ভোল্টেজ পাচ্ছে কম। কিন্তু দ্য মোমেন্ট এম ব্রেকস, এখন কিন্তু আর এরা দুজন প্যারালালে নাই, তাহলে এখন ওর অ্যাক্রসের ভোল্টেজটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। ওর অ্যাক্রসের ভোল্টেজ বেড়ে গেলে, হিয়ার মি আউট, ওর অ্যাক্রসের ভোল্টেজ বেড়ে গেলে ওরটা কি হবে, একটু কমে যাবে আগের কম্প্যারিজনে। এই জন্যই ওর অ্যাক্রসে যদি ভোল্টেজ বাড়ে, এল এর ব্রাইটনেসও বাড়বে। আর ওরটা বাড়া মানে কি, ইএমএফ কনস্ট্যান্ট রাখার জন্য ওরটা বাড়া মানে হলো ওরটা একটু কমা আগের কম্প্যারিজনে অফকোর্স। আর এন এরটা যদি এন এর অ্যাক্রসে ভোল্টেজ ডিক্রিজ করে, এন এর ব্রাইটনেসও ডিক্রিজ করবে। গাইস ফিগার আউট করতে পারছো? এইটা আসলেই ট্রিকি ছিল, এটা অনেকে 3বার 4বার বলার পরে বুঝে না। তোমরা যদি একবার বুঝে থাকো খুবই ভালো, যদি একবার না বুঝে থাকো প্লিজ আমাকে জিজ্ঞেস করো। আই রিয়েলি ডোন্ট মাইন্ড এক্সপ্লেনিং দিস ওয়ান মোর টাইম। তোমার যদি মনে হয় আরেকবার বললে ভালো হয়, আই অ্যাবসলিউটলি ডোন্ট মাইন্ড। আমার কি আরেকবার বলতে হবে কোনো পার্ট? স্যার আমি একটু লেটে জয়েন করছি, তো আমাকে একটুখানি ব্রিফলি শুরু থেকে বোঝাতে পারলে ভালো হতো। মানে লাস্টের পার্টটুকু বুঝছি, কিন্তু উপরের গুলো একটু। স্যার তুমি কি আজকের কথা বলতেছো? জি স্যার, আজকের কথা বলছি স্যার। আজকে তো আমি তোমাদেরকে রিমাইন্ডারও দিলাম মেসেঞ্জার গ্রুপে, দেখো নাই? জি স্যার দেখেছিলাম, কিন্তু আমার এখানে কারেন্ট চলে গেছিল, তো তাই একটু মানে এমবি কিনার জন্য একটু দেখো আরেকবার বলতেছি, নোটিস করে দেখো এই পার্টটা ঠিক আচ্ছা, why don't we do this, এই জিনিসটাই আমি তোমাকে এইভাবে দেখাই। Take a look at this. তাহলে আমার মনে হয় since this question is really complicated, এটা আসলে অনেক complicated, so let's take a look at it from here. একটা সার্কিট পুরো কনস্ট্রাক্ট করেই দেখি, তাহলে আমার মনে হয় রিলেট করাটা আরো ইজিয়ার হবে। আচ্ছা ব্যাটারি নিলাম একটা, ব্যাটারির ইএমএফটা একটু চেক করে দেখি। 9 ভোল্ট না করে আমি এটাকে 12 ভোল্ট করি। 12 ভোল্ট ইজ ফাইন। ব্যাটারির সাথে আমি 3টা ল্যাম্প কানেক্ট করব। 3টা ল্যাম্পের কনসেপ্টটা কি, ওর সাথে ও থাকবে প্যারালালে, আর ওদের দুজনের সাথে আরেকটা বাল্ব যে কিনা থাকবে সিরিজে। দিস ইজ দ্য হোল কনসেপ্ট। আচ্ছা এখন কানেকশন ড্র করতে হবে আমার, একটা একটা করে আমি কানেকশন ড্র করি তাড়াতাড়ি। তুমি জাস্ট ওদের ব্রাইটনেসটা কম্পেয়ার করবা। আফটার আই কমপ্লিট দ্য সার্কিট তুমি জাস্ট ওদের ব্রাইটনেস গুলা কম্পেয়ার করো। দিস ইজ গুড ইনাফ। দিস ওয়ার্কস। এন্ড এর সাথে এন কানেক্টেড, এটাকে একটু উপর উঠাই দেই। যে সার্কিট আমরা লেকচারে দেখলাম এক্স্যাক্টলি দ্য সেম সার্কিট। দেখো এখান থেকে 4-5টা কনসেপ্ট তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাজ ইন কানেকশন গুলার নাম, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কে কার সাথে কিভাবে কানেক্টেড, আই রিপিট, আমি যদি জিজ্ঞেস করি কে কার সাথে কিভাবে কানেক্টেড, খেয়াল করে দেখো তো, ইউ ক্যান ক্লিয়ারলি সি কে বেশি ব্রাইটলি গ্লো করতেছে। অ্যাকচুয়ালি আমি যদি নামও দেই, আমি যদি অ্যানোটেট করে এই জায়গায় নাম দেই, কোয়েশ্চেনের নাম কি ছিল, দিস ওয়াজ আই থিঙ্ক এল, দিস ওয়াজ এম, এন্ড আই থিঙ্ক দিস ওয়াজ এন ইফ আই এম নট মিস্টেকেন। পেজ এটা ছিল না, এল এম এন, পারফেক্ট। আচ্ছা এল এম এন, তুমি দেখো তো এখন when m is still in the circuit, দেখো when m is still in the circuit, ওরা তিনজনের ব্রাইটনেসটা দেখো, ওদের দুজনেরটা সেম, কিন্তু ওরটা কিন্তু ওদের দুজন থেকে বেশি। আই অলরেডি এক্সপ্লেন কেন ওরটা বেশি ও সার্কিটে থাকা অবস্থায়। কিন্তু যখনই ইউ টেক ইট আউট অফ দ্য সার্কিট, ইউ নো হোয়াট, why don't I take it out in a different way, আমি ওকে
সুইচ দিয়ে করি। আমি যদি এই জায়গায় একটা সুইচ কানেক্ট করে দেই, এক সেকেন্ড দাও। দেখা কেন? হ্যাঁ, এবার ঠিক আছে, একটু টাইম দাও। এখানে একটা সুইচ কানেক্ট করলাম, এই বাল্বটাকে টেনে এনে put it here, আর এই মাথাটাকে টেনে আমি এই জায়গায় কানেক্ট করে দিলাম। ওকে, সুইচ যখন ক্লোজড, দেখো ওদের দুইজনের ব্রাইটনেস কম, ওরটা বেশি, বাট দ্য মোমেন্ট ইউ ওপেন দ্য সুইচ, এবার ব্রাইটনেস গুলা এল আর এন এর ব্রাইটনেস কম্পেয়ার করতে বলছে। এটা বলছে যে এম যদি আমার সার্কিট থেকে বাদ হয়ে যায়, ওর ফিলামেন্টে যদি ব্রেক করে, ফিলামেন্ট ব্রেক করা আর সুইচ ওপেন করে দেওয়া একই জিনিস, কোনো ডিফারেন্স নাই, জাস্ট এম উইল গো আউট অফ দ্য সার্কিট। তখন তুমি এম এর দিকে তাকাওইও না, ডোন্ট ইভেন লুক এট এম, দেন ইউ কম্পেয়ার এল এন্ড এন। দেখো তো, তুমি জাস্ট এখন ফোকাস করো এল এন এর উপরে, এল এরটা কম, এন এরটা বেশি। বাট ওয়েট আ সেকেন্ড, যখন খুলে দিব, খুলে দেওয়ার পরে কিন্তু সমান হয়ে যাবে, বাট দ্যাট ইজ নট হোয়াট ইউ আর বিং আস্কড। আগের সাথে পরের কম্পারিজন, খুলে দিলেই দেখো কি হয়। খুলে দিলাম, ওরটা বাড়লো আগের থেকে, কিন্তু আগের কম্পারিজনে ওরটা একটু কমলো। আই হোপ এখন ফিগার আউট করতে পারছো গাইস। এবার কি ক্লিয়ার পুরো কনসেপ্টটা? স্যার এনটা কমলো কিভাবে? এটা তো সেম রয়ে গেল না? কেমনে সেম রয়ে যাবে? Right. এল এর অ্যাক্রসে এক্সপ্লেন করি, এদিকে তাকায় দেখো। স্যার কমলো আর বাড়লো এটা কেন হলো, মানে এনটা কমে গেল কেন? চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা এক্সপ্লেন করতেছি, লেট মি এক্সপ্লেন দিস পার্ট। তুমি যদি এই দুই এন্ডে কম্পেয়ার করো, আমি যদি এই দুই এন্ডে ভোল্টেজ মাপি, দেখো তো এই ব্রাঞ্চে কত করে পাচ্ছে, ও পাচ্ছে 4, আচ্ছা দিস ইজ 12, দেখো, আর যদি 12 হয়, দিস ইজ 12 ভোল্ট, 12 ভোল্ট থেকে এই প্যারালাল ব্রাঞ্চ পাচ্ছে 4, তার মানে এল ও পাচ্ছে 4, এল পাচ্ছে 4 ভোল্ট, আর এল পাচ্ছে 4 ভোল্ট, আর এম ও পাচ্ছে আমার 4 ভোল্ট, এম ও পাচ্ছে আমার 4 ভোল্ট, এল ও 4 ভোল্ট, এম ও 4 ভোল্ট। বাট গেস করো তো এন কত পাবে এখন গাইস? এরা দুইজন 4, 4 আর 4 কিন্তু 8 না, ওরা দুইজন মিলে 4, মাথায় রাখো এই পুরাটা মিলে 4, এজ ইন এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি বের করি, এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স যদি বের করি, এটা কিন্তু আমার 4 ভোল্ট, বিকজ ওরা কানেক্টেড ইন প্যারালাল, প্যারালাল আমার ভোল্টেজ সেম থাকে। এরা দুইজন মিলে যদি 4 পায়, তাহলে ও কত পাবে তাড়াতাড়ি বলো না? 8 ভোল্ট। 8 ভোল্ট পাবে। ওরা দুইজন মিলে পাবে 4 ভোল্ট, আর ও একাই পাবে আমার 8 ভোল্ট। ভালো কথা, বাট ওয়েট আ সেকেন্ড, ওরা দুইজন এখন 4, কিন্তু যখনই, এক সেকেন্ড, যখনই এম গোজ আউট অফ দ্য সার্কিট, তখন কি আর এল 4 ভোল্ট পাবে? নো। গেস করো তো, যখনই এটা এই অবস্থায় ছিল, আগে ছিল 4, যখনই এম গোজ আউট অফ দ্য সার্কিট, গেস করো তো এখন, এটা কিন্তু আইডেন্টিক্যাল, আগে 4 ছিল আর ওর ছিল 8, 8 থেকে কমে এখন আইডেন্টিক্যাল কিন্তু সমান হয়ে গেল, 8 থেকে কমে হয়ে গেল ওর অ্যাক্রসে 6, আর ওর ছিল আগে 4, 4 থেকে বেড়ে ওর হয়ে গেল এখন 6। ওর ভোল্টেজটা কমে 6 ভোল্ট হইলো, ওর ভোল্টেজটা বেড়ে 6 ভোল্ট হইলো। ওর ভোল্টেজটা কমার কারণে ওর ব্রাইটনেস কমলো, ওর অ্যাক্রসের ভোল্টেজটা বাড়ার কারণে ওর ব্রাইটনেস বাড়লো। এখন ক্লিয়ার নাকি এখনো কনফিউশন? স্যার বুঝছি স্যার। 100%? Clear, sir. ওকে, Clear, great. sir. Yes, sir, 100% clear. আমি এই একটা টপিক দেখছি, এই কোয়েশ্চেনটাতে স্পেশালি 10 বার 20 বার বোঝানোর পরও দেখি স্টুডেন্টদের কোনো না কোনো কনফিউশন থেকেই যায়। সো সিন্স দ্য হোল থিং ইজ রেকর্ডেড, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম অর ইয়ার্স, এটাকে আরেকবার বলে রেকর্ডিং করাই আছে উইথ দ্য সিমুলেশন। আমি জীবনেও কখনো এইভাবে সিমুলেশন দিয়ে দেখাই নাই, এটা না হলে আমি 8 বছর ধরে এই কোয়েশ্চেনটা সলভ করতেছি ক্লাসে।
মানে যে ইয়ার থেকে বের হয়েছে তারপর থেকে প্রত্যেক সেশনে আমি সলভ করতেছি 2 বার করে যে এনআর ম্যাথে, কিন্তু কখন আমি এভাবে সিমুলেশন করে দেখানি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই শোড ইউ। আই হোপ এটা নিয়ে প্রবলেম হবে না। নেক্সট চল যাই। এটা নিয়ে আমার মনে না কারো প্রবলেম আছে। কোয়েশ্চেনটা দেখো স্টুডেন্ট, এই কোয়েশ্চেন দেখা মাত্রই একদম ইনস্ট্যান্টলি মাথায় পপ আপ করতে হবে এই কোয়েশ্চেন অ্যাসোসিয়েটেড উইথ হুইচ টপিক। গাইস ক্যান ইউ টেল মি কোন টপিকের সাথে অ্যাসোসিয়েটেড এই কোয়েশ্চেনটা? এনিওয়ান? কিছু মাথায় আসে? ভোল্টেজ কারেন্ট। না, হয় নাই। টপিকটার নাম কি? নট ভোল্টেজ কারেন্ট, রেস্ট অ্যাশোর্ড। গাইস এই শেপ দেখলেই মাথায় চলে আসা উচিত দিস ইজ অ্যাসোসিয়েটেড Valve. internal resistance. A shape is always for internal resistance. তোমরা না আজকে এক্সাম দিবা, তাহলে কি পড়ছো এক্স্যাক্টলি আমাকে বলো তো? একদম দিস ওয়াজ দ্য ভেরি লাস্ট টপিক আমাদের ক্লাসের। দিস কোয়েশ্চেন হ্যাজ টু পসিবল অ্যান্সার্স। আচ্ছা বলছে which quantity gives the internal resistance of the cell? তাহলে আমার যদি ভিআই গ্রাফ থাকে, ভিআই গ্রাফের কোন জিনিস আমাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেয়? নেগেটিভ অফ দ্য গ্রেডিয়েন্ট। এই যে negative of the gradient of the graph gives the internal resistance. Don't get confused with the wording. This question is often accompanied by asking how to find the EMF of the cell. EMF, এই গ্রাফ থেকে EMF কেমনে বের করে? This is my y-intercept. This gives me the EMF of the cell. Guys, সবার কি ক্লিয়ার এত পর্যন্ত? Everyone? Yes, sir. Okay, next যাই। এটা দেখি negative temperature coefficient thermistor is connected as shown in the diagram. NTC thermistor. The cell has negligible internal resistance. What will be the effect of decreasing the temperature of the thermistor? আচ্ছা, এই থার্মিস্টরের টেম্পারেচার যদি আমি কমাই দেই গাইস, সব থেকে আগে দেখো এই পুরা সার্কিটে there is only one component in the circuit. পুরা সার্কিটে there is only one component. যদি আমার শুধুমাত্র একটাই কম্পোনেন্ট হয়, এই পুরা ইএমএফটা কে পাবে? এই ভোল্টেজ অ্যাক্রস থার্মিস্টর। অলওয়েজ ওর রেজিস্ট্যান্স বাড়ুক, কমুক, হ্যান হোক, ত্যান হোক, যা খুশি হোক, দিস ভোল্টেজ উইল নট চেঞ্জ। সবকিছু চেঞ্জ হতে পারবে, কিন্তু ওর অ্যাক্রসের এই ভোল্টেজটা আমার চেঞ্জ হবে না। This voltage across thermistor will always be equal to the EMF. সবসময় এটা ইকুয়াল থাকবে। Now wait a second. Voltage across thermistor যদি EMF এর সাথে ইকুয়াল হয়, ও যদি টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়ছে নাকি কমছে বলছে? ডিক্রিজিং দ্য টেম্পারেচার। আচ্ছা, টেম্পারেচার কমলে ওর রেজিস্ট্যান্স বাড়বে। লেটস গো টু দ্য ইকুয়েশন। V equals IR. এই তিনটার ভিতরে গাইস থার্মিস্টরের জন্য বলতেছি, স্পিকিং অফ দ্য থার্মিস্টর, এই তিনটা কোয়ান্টিটির ভিতরে থার্মিস্টরের জন্য কোনটা সবসময় কনস্ট্যান্ট? ক্যান ইউ টেল মি গাইস? মাত্র এক্সপ্লেইন করছি। কোনটা? 40 ভোল্টেজটা সবসময় কনস্ট্যান্ট, বিকজ এই সার্কিটে অন্য সবসময় না, বাট স্পেসিফিক্যালি ফর দিস সার্কিট দেয়ার আর নো আদার কম্পোনেন্টস। তাহলে আমার ভিটা কনস্ট্যান্ট। ভি যদি আমার কনস্ট্যান্ট হয়, দেখো তো ডিক্রিজ দ্য টেম্পারেচার, টেম্পারেচার ডিক্রিজ করলে রেজিস্ট্যান্স বেড়ে যায়। ইউ টেল মি, ভোল্টেজ রিমেইনিং কনস্ট্যান্ট, যদি আমার রেজিস্ট্যান্স বাড়ে, কারেন্টটা কি করবে? ডিক্রিজ করবে। দিস ইজ ইয়োর অ্যান্সার। অ্যান্সারটা পুরোটা পড়ো তো গাইস। এভরিওয়ান প্লিজ গো টু দ্য অ্যান্সার কুইকলি। তাড়াতাড়ি একটা অ্যান্সারটা পড়ো। গাইস শেষ?
Yes, sir. Okay, great. Yes, sir. Next question is a steady potential difference is applied across a variable resistor that is kept at a constant temperature. Which graph represents the relationship between resistance of the variable resistor and the current? Guys, really easy. আবারও প্রত্যেকবার ইকুয়েশন লাগবে V equals IR. কোয়েশ্চনে বলছে স্টেডি পোটেনশিয়াল ডিফারেন্স। এই ওয়ার্ডটা দেখে স্টেডি পোটেনশিয়াল ডিফারেন্স টার্মটা দেখে তোমার মাথায় কি পপ আপ করা উচিত যে বিটুইন VI এন্ড R এই তিনটা কোয়ান্টিটির ভিতরে কনস্ট্যান্ট কোনটা? ক্যান ইউ আইডেন্টিফাই গাইস? Voltage. ভোল্টেজ। ভোল্টেজ আমার কনস্ট্যান্ট, ডেফিনেটলি ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট। ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয় আই আর আর এর রিলেশনশিপ কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল। আর বাড়লে আই কমবে, আর কমলে আই বাড়বে। ইনভার্সলি প্রপোর্শনাল কোয়ান্টিটিজ এর গ্রাফের শেপ কেমন হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। অ্যানসার কি হবে তাহলে? এ। Guys, is it clear for everyone? Conceptটা? Everyone, did you all get it? সবাই বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, দিস ইজ সুপার ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। আমি তোমাকে একটা জিনিস একটু এখানে দেখায় রাখি। দেখো, ইনহেরেন্ট ইকুয়েশন ফর রেজিস্ট্যান্স ইকুয়ালস টু R ইকুয়ালস রো L বাই A। আমার যদি রেজিস্টিভিটি আর ক্রস সেকশনাল এরিয়া কনস্ট্যান্ট থাকে, আই রিপিট, আমার যদি রেজিস্টিভিটি আর ক্রস সেকশনাল এরিয়া কনস্ট্যান্ট থাকে তখন রেজিস্ট্যান্স আর লেন্থের রিলেশনশিপ দেখো তো গাইস। What is the relationship between resistance and length then? They are directly proportional. Meaning আমার রেজিস্ট্যান্সের সাথে অন্যান্য কোয়ান্টিটি যেভাবে বিহেভ করবে আমার লেন্থের সাথেও এক্স্যাক্টলি একইভাবে বিহেভ করবে। তাহলে আমি একটা সার্কিট আঁকি, একটু দেখো, বোঝার চেষ্টা করো। আমি যদি এইভাবে এই একটা রেজিস্টার R1, এই আরেকটা রেজিস্টার R2, দেখো এটা এভাবে কানেক্ট করলাম। এই জায়গার থেকে আমি যদি একটা লেটস সে ভোল্টমিটার কানেক্ট করে এই জায়গায় অ্যাটাচ করে দেই, এই ভোল্টমিটারের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাক্রস R2 যদি ধরি আমি, ইকুয়েশন কি হবে গাইস? আমাকে বলতে পারবা হোয়াট উইল বি দ্য ইকুয়েশন? V ইকুয়ালস টু, অনেকবার দেখছি, দিস উড বি দ্য ফোর্থ টাইম উই আর সিইং দিস জাস্ট টুডে, আজকে এটা 4 নাম্বার বার দেখতেছি। ইকুয়েশনটা বলতে পারবা কেউ? এনিওয়ান? V বের করব কোন ইকুয়েশন? R2 divided by R1 plus R2 into VT. R2 divided by R1 plus plus R2 into total voltage VT. Exactly, absolutely right. এটা তো আমি রেজিস্ট্যান্স দিয়ে দেখলাম, বাট ওয়েট আ সেকেন্ড, যেহেতু আমি জানি রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, দেখো যেহেতু আমি জানি রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাই লেন্থ, সো বেসড অন দ্যাট আইডিয়া করে দেখি আমার যদি এই পুরা জিনিসটাই একটা এরকম লেন্থের মতো করে থাকে, একটা ওয়্যার থাকে, আর ওয়্যারটাও তো একটা নিজের রেজিস্ট্যান্স আছে, লেটস সে একটা রড হতে পারে, একটা ওয়্যার হতে পারে, রাইট? লেটস কল দিস x, লেটস কল দিস y, and let's call this point z. দেখো আগের বার যেভাবে কানেক্ট করছিলাম এক্স্যাক্টলি একইভাবে আমি এরকম একটা ভোল্টমিটার কানেক্ট করলাম। আমার পুরা লেন্থটা হলো xy, দেখো, কিন্তু আমাকে কিন্তু xy এর অ্যাক্রসে বলে নাই, আমাকে zy এর অ্যাক্রসে বলছে ভোল্টেজ। তাহলে ভোল্টেজ অ্যাক্রস zy কি হবে? ওয়েট আ সেকেন্ড, এক্স্যাক্টলি একই ফরম্যাট। কেন? বিকজ রেজিস্ট্যান্স হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। রেজিস্ট্যান্সের জন্য তুমি যে ফরম্যাটে কাজ করছো, লেন্থের জন্য ইউ ক্যান ওয়ার্ক এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। কিভাবে দেখি? zy ডিভাইডেড বাই এই লেন্থ আউট অফ দিস ইজ মাই টোটাল লেন্থ, দ্যাট ইজ xy ইন্টু এটা যদি আমার টোটাল ভোল্টেজ হয় vt, দিস উইল গিভ ইউ দ্য ভোল্টেজ অ্যাক্রস zy। সেম লজিকে গাইজ, এটা কি ফিগার আউট করতে পারছো? এভরিওয়ান, ডিড ইউ অল গেট দ্য কনসেপ্ট? এই লেন্থের সাথে রেজিস্ট্যান্সের কনসেপ্টটা এভরিওয়ান? Yes, sir. ওকে, এটা দেখো,
এবার অ্যান্সারটা পড়ো, 10 এর অ্যান্সারটা পড়ো একটু তাড়াতাড়ি। দেখছো? গাইস কনসেপ্টটা কি বুঝতে পারছো সবাই? তাহলে Yes, sir. জি স্যার, বুঝতে পারছি। কতটুকের অ্যাক্রসে বলছে? এক্স জেড এর অ্যাক্রসে বলছে। তাহলে এই লজিক অনুযায়ী এক্স জেড divided by xy times this is my total voltage V naught. This is the whole idea. Next যাব? ওকে স্যার। Next up is this. Question number 2. Drip velocity reference পাওয়া মাত্রই, drip velocity reference পাওয়া মাত্রই তোমার মাথায় একটা ইকুয়েশন পপ আপ করা উচিত। Can you tell me the name of that equation? Drip velocity, transport equation, exactly. এই ড্রিপ ভেলোসিটি দেখা মাত্রই আমার মাথায় আসতে হবে the concept of transport equation. What is the transport equation? This is the transport equation. এটা তো শেষ, সেটা লাগবে না, মুছে দিই এটা। I equals N A V E. কি বললো দেখি? Two wires of the same material are connected in series. In series, this is a very important hint with a potential difference across them, where A has twice the cross-sectional area of wire B. A এর cross-sectional area বলছে twice, where A has twice the cross-sectional area of wire B. What will be the drip velocities in A and B? আমি যদি ডায়াগ্রামটা আঁকি, এই একটা ওয়্যার, এই আরেকটা ওয়্যার। আচ্ছা, কানেক্ট ইন সিরিজ বলছে, এন্ড টু এন্ড কানেক্ট করলাম আমি। সবসময় সিরিজ বলে না, অনেক সময় কোয়েশ্চেনে এন্ড টু এন্ড ওয়ার্ডটা ইউজ করে। অ্যান্ড ইউ হ্যাভ আ পোটেনশিয়াল ডিফারেন্স ভি অ্যাক্রস দেম। দেখো যেহেতু সিরিজে আই উইল বি দ্য সেম থ্রু বোথ, ওর ভিতর দিয়ে যেই কারেন্ট যাবে ওর ভিতর দিয়ে এক্স্যাক্টলি সেম কারেন্টই যাবে। এখন এ আর বি কোনটা দেখি, ওয়্যার এ হ্যাজ টুয়াইস দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ ওয়্যার বি। এর বলছে টুয়াইস, তাহলে দিস উইল বি এ এন্ড দিস উইল বি মাই বি। ওকে, এবার ইকুয়েশনে চলে যাই। ড্রিপ ভেলোসিটি যেহেতু বলছে, যেহেতু সিরিজে কানেক্টেড the same current will flow through both A and B. Current same type of material is being used here. তাহলে আমার n এর ভ্যালু সেম হবে। E is basically charge of an electron, যেটার ভ্যালু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভ্যালুটা মেমোরাইজ করতে বলছিলাম, I hope you all had it memorized. E এর ভ্যালু as in charge of an electron এর ভ্যালু হলো 1.6 times 10 to the power minus 19. E এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে you tell me A আর V কিভাবে রিলেটেড? ইনভার্সলি প্রপোর্শনাল। যার এরিয়া যত বেশি হবে ওর ড্রিফট ভেলোসিটি তত কম। এর এরিয়া যেহেতু অনেক বেশি না, এক্স্যাক্টলি ডাবল, তাহলে ওর ড্রিফট ভেলোসিটি হবে হাফ। অ্যান্সার দেখি, পুরোটা এক্সপ্লেন করছি, আর কিছু দরকার নাই। দেয়ারফর স্পিড অফ ওয়্যার A will be half of speed of B. Speed of ওয়্যার বলাটা তো ঠিক না, the term should be speed of
or drift speed in where a, where এর তো স্পিড হতে পারে না। গাইস সবাই কি বুঝতে পারছো কনসেপ্টটা? Everyone, did you all get it? গাইস এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার হলো? স্যার ওকে, নেক্সট দেখি। The diagram shows the energy transfer for an electric motor. Electric motor এর জন্য energy transfer. Okay. Which equation represents the efficiency of the motor? Motor efficiency বলছে। আচ্ছা, ইলেকট্রিক মোটরের কথা যদি আমরা চিন্তা করি, এভাবে চিন্তা করবো, একটা মোটরের কাজ কি? একটা মোটরের কাজ কিন্তু কখনো থার্মাল এনার্জি প্রডিউস করা না, নো ওয়ে। একটা মোটরের পারপাস ক্যানট বি প্রডিউসিং থার্মাল এনার্জি। মোটরের কাজ সবসময় আমার মেকানিক্যাল এনার্জি প্রডিউস করা। তাহলে দিস ইজ মাই আউটপুট। আচ্ছা, আউটপুট তো এইটাও। ও লেভেলের কনসেপ্ট যদি একটু রিকল করো, আউটপুট এনার্জি ক্যান বি অফ টু টাইপস। আমি নামগুলা বলতেছি, ইউ টেল মি। আউটপুট এনার্জি ক্যান বি অফ টু টাইপস, একটা হলো ইউজফুল আর একটা হলো ওয়েস্টেড। Can you guys identify a situation which one is my useful energy and which one is my wasted energy? একটু চিন্তা করে আমাকে অ্যানসার দাও গাইজ। এই সিচুয়েশনে which one is my useful energy and which one is my wasted energy? পারবা গাইজ? Thermal energy, Mechanical wasted হচ্ছে energy, useful, থার্মালটা হইলো আমার ওয়েস্টেড, এক্স্যাক্টলি। mechanical energy, useful energy. Useful. Now, based on this idea, আমি যদি ইলেকট্রিক্যাল এনার্জি দেখি, what is this? This is my total input. একটু লেভেলের কনসেপ্ট রিকল করি, efficiency equals to useful output divided by total input into 100%. তাহলে this is my useful output as in E3. E3 হলো আমার useful output divided by total input হলো আমার E1. This is my efficiency. তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলেও করতে পারো, নাও করতে পারো, যেহেতু MCQ তে অপশন you'll have to choose this one. Guys, absolutely clear? এই ও লেভেলের কনসেপ্টটা একটু রিকল হয়ে গেল। এবারটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে গাইস? ওকে, নেক্সট যাই। No, sir. This question might have variations. For instance, instead of mechanical energy, the question might interpose gravitational energy of an object pulled up by electrical pulley run by a motor. Either ways, always remember electrical energy হলো input আর মেকানিক্যালটা হলো আমার output, useful output। 13 দেখি, diagram shows connected wires that carry current I1, I2, I3 and I4. The current that are related by the equation is, এই যে equation দেওয়া। আচ্ছা, এই কনসেপ্টটা নতুন একটা জিনিস এর জন্য রেখে দিয়েছিলাম, ভালো হয়েছে এখনই দেখে নিচ্ছি। This is where we come up with the concept or law বলতে পারো একটা, and the law is Kirchhoff's current law. KCL আর একটা আছে KVL, Kirchhoff's voltage law. আচ্ছা, Kirchhoff's current law কি বলে? IT মানে total current entering a point না, একটা গ্যাপ হবে, a point, total current entering a point will be equal to the total current leaving that point. Always remember this. Kirchhoff's current law কনসেপ্টটা কি? টোটাল কারেন্ট একটা পয়েন্টে এন্টার করতেছে, যতটুক টোটাল কারেন্ট লিভ যে করবে সেম ভ্যালু হবে।
ওকে, একটু ম্যাচ করি, এন্ড দিস ইজ দ্য পয়েন্ট উই আর টকিং অ্যাবাউট। এই পয়েন্টে এন্টার করতেছে কি দেখো তো, i3 and i2, দিস ইজ এন্টারিং। i3 and i2 এন্টার করলো, ও অ্যাকচুয়ালি আরেকটা এন্টার করছে, i4, i2, i3, এরা তিনজনই এই পয়েন্টটাতে এন্টার করলো। তুমি বলবো ওয়েট আ সেকেন্ড, এন্টার কেমনে বুঝবো? ডাইরেকশন দেখে। এরা তিনজনই এন্টার করলো, i4, i2, i3, all of these enter this point and i1 leave the point। তাহলে এটার জন্য ইকুয়েশন কি দাঁড়ায় দেখি, i1 equals to i2 plus i3 plus i4, but wait a second, আমাকে তো ইকুয়েশন দেওয়া, ইকুয়েশন বলছে যে i1 plus i2 should be equal to i3 plus i4, তাহলে এইটা বাদ। গাইজ বুঝতেছে এতটুকু পর্যন্ত সবাই? গাইজ কারো কি এই পার্টটা বুঝতে প্রবলেম হচ্ছে? থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো তো। না স্যার, সমস্যা নেই। No, sir. ওকে, তবে দেখি এটা ডান, নেক্সট চলে যাই। নেক্সট রাতে দেখি i1 i4 এন্টার করলো আর লিভ করলো i3 আর i2, এটা কিন্তু ম্যাচ করে না, তাহলে আমার ইকুয়েশন হয়ে যায় i1 plus i4 equals to i2 plus i3, বিও বাদ। বাট লেটস টেক আ লুক এট সি, i1 i2 এন্টার করলো, i3 আর i4 লিভ করলো, পারফেক্ট। তাহলে i1 plus i2 will be equal to i1 plus i2 will be equal to i3 plus i4, yes, তাহলে আমার অ্যান্সার কি হবে? সি। গাইস সবার কি ক্লিয়ার? এভরিওয়ান? এই যে, সো দিস ইজ হোয়াট উই কল দা কারশফস ল। কেসিএল বলে, কারশফের দুইটা ল আছে, একটা হলো কেভিএল, একটা হলো কেসিএল। আমরা কেসিএল এখন দেখলাম, এখন আমরা মুভিং অন টু সেকশন বি। আচ্ছা, frequently asked questions in section B, Q is the question, A is the answer। অনেক সময় স্পেশালি এ লেভেলে, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার ফেস দিস, তুমি একটা অ্যান্সার দেখলে একটা কোয়েশ্চেনের, আমি ধরো অ্যান্সার দিয়ে দিলাম, তুমি কোয়েশ্চেন এক্সামে দিছো, আমি এটা তোমাকে ক্লাসে সলভ করে দিলাম, বাট তারপর একটা কনফিউশন থেকে যায়, ওয়েট আ সেকেন্ড, যে এটা কিভাবে এইটা আমার অ্যান্সার হইলো, এরকম একটা কনফিউশন কিন্তু থেকেই যায়, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করতেছি। Some of the topics that had been discussed in details in electricity handout had been deliberately left out here. Nevertheless, the questions will be mentioned. যেগুলো একদম হ্যান্ডআউটে খুব বেসিক ডিটেলস আছে, সেগুলো আমি ইচ্ছে করে বাদ দিছি। Basic components দেখি, explain why voltmeters are connected in parallel and why have a very high resistance, ammeter কেন সিরিজে কানেক্টেড and why do they have a very low resistance, এগুলো অলরেডি হ্যান্ডআউট আমরা দেখে ফেলছি। Let's talk about transport equation and behavior of materials. The following questions are interrelated. প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে প্রত্যেকটা কানেক্টেড। Try to figure out the connection or distinction between them. ফার্স্টে দেখি, explain why the temperature of a filament bulb increases when it's switched on. মাঝে মধ্যে ঘুরায় বলে যে টেম্পারেচার বাড়লে কি হবে সেটা বলো, আর এখানে বলছে টেম্পারেচারই বা কেন বাড়ে। গাইস খেয়াল করতেছো ডিফারেন্স গুলা? এভরিওয়ান? মাঝে মধ্যে কোয়েশ্চেনে sir. বলে ফিলামেন্ট বাল্ব একটা অন করলে টেম্পারেচার আমার বাড়ে কেন, আর এখানে কিন্তু ডিফারেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, এখানে ডাইরেক্টলি আমাকে জিজ্ঞেসই করছে যে টেম্পারেচারটাই আমার বাড়ে কেন। দেখি, potential difference causes a current, তো ধরো নোটিস করি
Potential difference causes a flow of current, and therefore electrons have more frequent collisions with the lattice ions, which increases the lattice ion vibration. Vibration বাড়লো, kinetic energy dissipate হবে due to resistance in the form of heat. তিনটা পয়েন্ট আইডেন্টিফাই করার চেষ্টা করো তো, তিনটা পয়েন্ট কি কি আমার। আর ইন্টারপ্রিটেশনটা দেখো, this question cannot be confused with the one that asks why the resistance of metals increases. আমাকে কিন্তু রেজিস্ট্যান্স কেন ইনক্রিজ করে সেটা জিজ্ঞেসই করে নাই, আমাকে জিজ্ঞেস করছে why the temperature increases। খেয়াল রাখো গাইস, আমাকে জিজ্ঞেস করছে why the temperature, explain why the temperature increases। মাঝে মধ্যে আবার জিজ্ঞেস করে why the resistance of a metal increases. You cannot mix up these two concepts. Everyone clear? সবার এই পার্টটা guys? Okay. Explain why a current in an NTC material increases even when potential difference is constant. আমরা কিন্তু NTC দেখছি অলরেডি। থার্মিস্টর যদি যাই over here, আমার ভোল্টেজ কনস্ট্যান্ট দেখো, আমার ভোল্টেজ কনস্ট্যান্ট, শুনো আমার কথা, আমি এটার জন্য বলতেছি ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট, ভোল্টেজে কোনো চেঞ্জ আসবে না, বাট তুমি যদি ওর টেম্পারেচার বাড়ায় দাও, ওর টেম্পারেচার বাড়লে ওর ইনহেরেন্ট প্রপার্টি হলো ওর রেজিস্ট্যান্স কমে যাবে। ওর রেজিস্ট্যান্স যদি কমে যায়, নাও রিকল দ্য ইকুয়েশন, V equals IR, ভোল্টেজ আমার কনস্ট্যান্ট গাইস, রেজিস্ট্যান্স কমে গেল, তাহলে আমার কারেন্ট কি করবে, ইনক্রিজ করবে। এখন রেজিস্ট্যান্স কমে কিভাবে সেটা একটু দেখি। The flow of current causes a heating effect, যে টেম্পারেচার বেড়ে যায়। Number of charge carriers increases। তুমি বলবো wait a second, হঠাৎ করে চার্জ ক্যারিয়ার কেন আমি টানাটানি শুরু করলাম? বিকজ আমাদের টপিকের নাম দেখো, আমাদের টপিকই হইলো ট্রান্সপোর্ট ইকুয়েশন এন্ড বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালস। আমাদের ডিসকাশনই কিন্তু অ্যাবাউট ট্রান্সপোর্ট ইকুয়েশন। That's why I brought in a charge carrier. Number of charge carriers increases, which in turn reduces the resistance. চার্জ ক্যারিয়ার যদি বেড়ে যায় তাহলে ওভারঅল রেজিস্ট্যান্স আমার ডিক্রিজ করে। অ্যাকর্ডিং টু V equals to IR, এই যে মাত্র যেটা দেখলাম, অ্যাকর্ডিং টু V equals to IR, এটা না, উপরে দেখছি V equals to IR অনুযায়ী V রিমেইনিং কনস্ট্যান্ট, আমার যদি রেজিস্ট্যান্স ডিক্রিজ করে কারেন্টটা আমার ইনক্রিজ করবে। Explain the shape of the VI graph for a metal. একই জিনিস, প্রত্যেকটা ইন্টার রিলেটেড, বারবার এই ট্রান্সপোর্ট ইকুয়েশন দিয়ে যেতে হবে। VI গ্রাফের কথা বলছে, এবার দেখো VI গ্রাফ ফর এ মেটাল। আমি যদি মেটালের জন্য দেখি VI বলছে, দেখো IV না কিন্তু, বাট ওয়েট আ সেকেন্ড, VI হোক IV হোক, what was the statement I asked you all to memorize? যেন VI আর IV তে কখনো কারো কনফিউশন না হয়। Can you guys give me the statement? ফিলামেন্ট ল্যাম্পের জন্য what was the statement guys? I'm waiting. বলতে পারবা কেউ? Everyone? VI আর IV কে ডিস্টিংগুইশ করার জন্য what is the statement আমরা ফিলামেন্ট বাল্বের জন্য ইউজ করি? What do you think guys? কেউ বলতে পারবা না? আজকে একদম লিটারালি দেখছিও আমরা এটা। No one? ও আচ্ছা আচ্ছা, আমি তো মিউট করে রাখছি। হ্যাঁ এবার বলো। For a small increase in for a large increase in voltage causes a small increase in current. Right. Correct. Concept is, unmute করে বলতে পারবা যদি চাও এখন। আচ্ছা, concept is a large increase in voltage only causes a small increase in current. This is the idea. A large increase in voltage only causes a small increase in current. মানে ভোল্টেজ অনেক বাড়াইতে হবে কারেন্টকে সামান্য একটু বাড়ানোর জন্য।
আমি যদি এইভাবে আঁকি, ইজ ইট ফাইন? খেয়াল করে দেখি, ভোল্টেজ বাড়ালাম এতটুক, ভোল্টেজ বাড়ানোতে কি কারেন্ট কতটুক বাড়ছে, এতটুক। দিস ইজ দ্য কনসেপ্ট, আ লার্জ ইনক্রিজ ইন ভোল্টেজ only causes a small increase in current. দেখো তো এবার ক্লিয়ার নাকি? এখন আমাকে শেপের কথা জিজ্ঞেস করছে, explain the shape of the VI graph for a metal. The flow of current causes a heating effect. কারেন্টের ফ্লো একটা হিটিং ইফেক্ট কজ করে, which increases the lattice ion vibrations. This increases the resistance and the rate of increase of current decreases. ওই বারবার ঘুরে ফিরে একই কনসেপ্ট, ফ্লো অফ কারেন্ট একটা হিটিং ইফেক্ট কজ করে, which increases the lattice ion vibrations. কেন? Due to collisions with electrons. This increases the resistance as and the rate of increase of current decreases. Of course, rate of increase of current মানে হইলো, দেখো তো আমি ভোল্টেজ যতটুক বাড়ালাম, কারেন্ট কিন্তু proportionately increase করে নাই, ইনক্রিজ করছে, ইটস নট লাইক ইট ডিড নট ইনক্রিজ এট অল, ইট ডিড ইনক্রিজ, কিন্তু ভোল্টেজের সাথে প্রপোর্শনেটলি ইনক্রিজ করে নাই, সেটাই বললো। তবে দেখি, এক্সপ্লেইন দ্য শেপ অফ ভিআই গ্রাফ ফর অ্যান এনটিসি থার্মিস্টার। সেম ফরম্যাটে যদি যাই দেখি, ভিআই গ্রাফের জন্য ফ্লো অফ কারেন্ট কজেস আ হিটিং ইফেক্ট, ফ্লো অফ কারেন্ট কজেস আ হিটিং ইফেক্ট, দেখছো দুইটার জন্য কিন্তু সেম। অ্যাজ দ্য থার্মিস্টার হিটস আপ, the charge carrier density increases. থার্মিস্টার হিট আপ করলে চার্জ ক্যারিয়ার ডেন্সিটি বাড়ে। You have to remember this about behavior of thermistors. As the thermistor heats up, charge carrier density increases. এটা কখনোই ভুলে যেও না। And the rate of increase of current increases. This causes a rate of increase of current. কেন? Because our charge carrier density increases. With reference to the equation I equals NAVE, explain what happens to the resistance of the thermistor when its temperature increases. এটা অলরেডি আমি 4 মার্কের জন্য হ্যান্ডআউটে দিয়ে দিছি। Questions associated with resistance আজকে অনেক দেখছি, কিন্তু একটু ইন্টারনাল রেজিস্ট্যান্সের কনসেপ্টটা নিয়ে ডিসকাস করি। উপরেরগুলা পারবা, কোনো সমস্যা নাই। You take a look at this one, internal resistance. A car battery has an EMF of 12 volt. EMF এর ভ্যালু দেওয়া 12 volt and an internal resistance of, okay, ভালো কথা, for the starter motor to turn the engine, the battery must provide a current of 400 ampere, huge current. Calculate the terminal potential difference across the terminal of the battery. আচ্ছা, এই যে একটা টার্ম ইউজ করলাম আমরা, terminal potential difference. What do we mean by terminal potential difference? Guys, let me explain. সবাই একটু বোর্ড দেখো, বোর্ড তো না, স্ক্রিন। আমি যদি ব্যাটারি কনসিডার করি, ব্যাটারির কিন্তু নিজস্ব একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকেই যায়। and let's say if this is the battery, দেখো this is the EMF, এইটা আমার EMF, I get it, but the issue is এই পুরা EMF তো তুমি মেজার করতে পারবা না। তুমি কি ব্যাটারি ফুটা করে এই ড্রিল করে এই জায়গায় তোমার ভোল্টমিটারের একটা এন্ড আর এই জায়গায় একটা এন্ড কানেক্ট করতে পারবা? জীবনেও পারবা না। সো তুমি এখানে একটা পাওয়ার সাপ্লাই দাও, পাওয়ার সাপ্লাই বলতেছি সরি, এখানে একটা রেজিস্টার দাও, বা লোড রেজিস্টার যেটাকে আমরা বলি, লোড। এই দুই পয়েন্টের potential difference is the same as এই দুইটা পয়েন্টের potential difference, also the same as এই দুইটা পয়েন্টের potential difference. দেখো তো, এইটা আমার পজিটিভ টার্মিনাল, এটা আমার ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। সো এই পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালের অ্যাক্রসে যে ভোল্টেজটা তুমি পাও একই তো। দিস ইজ হোয়াট ইউ কল্ড টার্মিনাল PD. Guys, did you all understand the meaning of terminal PD? স্যার আমি বুঝতে পারিনি। কোন জায়গাটাতে প্রবলেম একটু বলো, আমি আরেকবার স্যার বলবো। যে ভোল্টেজ পয়েন্টস গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার জন্য তোমার রিকল করার দরকার ছিল
পোটেনশিয়াল ভোল্টেজ ড্রপের কনসেপ্টটা। আমি যদি ভোল্টেজ ড্রপের কনসেপ্টটা আরেকবার একটু এখানে লিখি, সবাই নোটিস করে দেখবা। ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরো 9 ভোল্ট, একটা লোড নিলাম, লোড রেজিস্টার। খেয়াল করে দেখো গাইস, লোড রেজিস্টার ছাড়া কিন্তু পুরা সার্কিটে আর কোনো কম্পোনেন্ট নাই। সো ইফ আই আস্ক ইউ এই লোড রেজিস্টারটা কত ভোল্ট পাবে? গাইস ক্যান ইউ টেল মি লোড রেজিস্টারটা কত পাবে? 9 volt. 9 ভোল্ট, গুড। 9 ভোল্ট, 9 ভোল্টের জন্য এই পয়েন্টে আমার 9, এই পয়েন্টে আমার 0, অল দ্য ওয়ে এই পয়েন্টে আমার 9, এই পয়েন্টে 0। তুমি যদি উপরেও যাও এই পয়েন্টে 9 আর এই পয়েন্টে আমার 0, রাইট? সো এই Yes, sir. ব্যাটারিতে যদি আমার internal resistance না থাকে, if there is no internal resistance in this battery, দেখো কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, সঞ্জিতা তুমি তোমার মাইক্রোফোনটা একটু অফ রাখো। তারপর দেখি। সো এইটা 9, এটা আমার 0, অল দ্য ওয়ে তুমি পিছনে যাও, এই এন্ডে আমার 9 আর এই এন্ডে আমার 0। যদি আমার সার্কিটে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে তখন, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি যদি এই এন্ড আর এই এন্ড কানেক্ট করি, যে ভোল্টেজটা আমি পাবো কোথায় কানেক্ট করছি দেখো তো, across the two terminals, so you call this the terminal potential difference, এটাকে আমি টার্মিনাল পিডি বলতে পারি, এগ্রিড? কিন্তু যখনই আমার সার্কিটে ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসলো, ইএমএফ থেকে একটা পার্ট তো ও টেনে নিয়ে যাবে। তাহলে তুমি যদি এই জায়গায় টার্মিনাল পিডিটা মেজারও করো, এই যে এই জায়গায় করো আর এই জায়গায় করো, কোনো ডিফারেন্স নাই তো গাইস। এইটাও আমার টার্মিনাল পিডি, এইটাও আমার টার্মিনাল পিডি। এবার কি অ্যাক্রস এর পয়েন্টস গুলো বুঝতে পারছো? এই দুটো ভ্যালু কিন্তু অবশ্যই সেম আসবে, বাট এটাই বলতেছিলাম দিস উইল নট বি ইকুয়াল টু দা ইএমএফ, বিকজ এখানে যেহেতু কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, পুরা ইএমএফটাই এই লোড পাবে। বাট এখানে যেহেতু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, পুরা ইএমএফটা কিন্তু এই লোড পাবে না, পুরা ইএমএফটা উইল গেট ডিভাইডেড, ইএমএফ উইল গেট ডিভাইডেড অ্যাক্রস ভোল্টেজ। এই যে লোড, এই লোডের অ্যাক্রসের ভোল্টেজ ইজ দ্য সেম থিং অ্যাজ আমার টার্মিনাল পিডি। আমি এই দুই এন্ডে কানেক্ট করলে যে ভোল্টেজ পাবো, অল দ্য ওয়ে নিচে নেমে এই লোডের অ্যাক্রসে কানেক্ট করলেও সেম ভোল্টেজ পাবো। গাইস এবার কি মাথায় ঢুকছে পুরো কনসেপ্টটা? Yes, sir. ওকে, ভোল্টেজ অ্যাক্রস টার্মিনাল প্লাস ভোল্টেজ লস্ট, উই ক্যান কল দিস, এটার অ্যাক্রস একটাকে আমরা লস্ট পিডি বলতে পারি। ওকে, সো আমি যে কোয়েশ্চেনটা দেখতেছিলাম এই জায়গায়, রাইট, দিস ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট উই ওয়ার সিইং। এই জায়গায় ভি টার্মিনাল will be equal to EMF minus V lost. V terminal will be EMF minus a lost voltage. So you tell me guys, voltage terminal যদি EMF minus lost volt হয় তাহলে আমি কিভাবে এটা ফিগার আউট করতে পারি? How exactly can I figure this out? আমার EMF লাগবে, তাহলে V term will be equal to EMF minus loss voltage equation কি, I into small r, কারেন্ট জানি। এবার ওই কোশ্চেন ব্যাক করলাম, দিস ইজ দ্য ইকুয়েশন, V terminal is equal to EMF minus I R। আমি EMF জানি ভ্যালু কত, 12, I এর ভ্যালু জানি 400, ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু জানি 3 times 10 to the power minus 3, বসাই দিলেই I'll get this V, এটাই চাইছে আমার কাছে। দেখো তো এবার ক্লিয়ার নাকি গাইস? সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার?
Yes, sir. ওকে ফাইন। ক্লাসটা দেখি এক্সপ্লেন বাই থিক ওয়্যারস। দেখো আমি যদি থিক ওয়্যারস এর কনসেপ্ট একটু রিকল করি, থিক ইজ নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি। থিক ইজ নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি। থিকের সাথে কোন ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি লিংক করতে পারি বলতে পারবা এনিওয়ান? হোয়াট ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান আই লিংক উইথ থিক? থিকের সাথে কাকে লিংক করা যায়? এনি আইডিয়াস? Proportional area. এক্স্যাক্টলি। সো তখন আমি এই ইকুয়েশনে চলে যাব। আমার মনে হয় এটা আমার আর বোঝানোর কিছু আছে। বাকিটা আই হোপ তোমরা পড়লেই সব বুঝবা। আমি লাস্ট একটা কোয়েশ্চেন আছে, এইটা আমি দেখছি অনেকের কাছে খুব কনফিউজিং লাগে। এক্সপ্লেন ইন টার্মস, এটা এই যে ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট ইএমএফ। এইটা অনেক ইম্পর্টেন্ট গাইস, দ্য কনসেপ্ট অফ রেজাল্টেন্ট ইএমএফ তোমাদেরকে অলরেডি একবার দেখাইছি। আই থিঙ্ক এটা আমি আজকে লাস্ট টপিক, আজকে রেজাল্টেন্ট ইএমএফটা একটু তোমাদেরকে দেখাই দেই। আমি একটা নতুন নেই, তাহলে আমার মনে হয় বুঝাইতে ইজিয়ার হবে। এই একটা ব্যাটারি নিলাম, একটা ওয়্যার দিলাম, প্লিজ কেয়ারফুলি দেখো। এই ব্যাটারিটা আমার 9 ভোল্ট। প্লিজ নোটিস ভেরি কেয়ারফুলি, দিস ইজ আ 9 ভোল্ট ব্যাটারি এন্ড লেটস সে আমি আরেকটা ব্যাটারি নিব। এই ব্যাটারিটাকে আমি এই ডাইরেকশনে কানেক্ট করলাম, আর ওরটা দিলাম আমি লেটস সে 9 না, ওটা একটু বাড়ায় দিলাম আমি, এটা হচ্ছে 12 ভোল্ট। এন্ড এর জায়গায় আমি ওকে দিলাম 12 ভোল্ট, কানেক্ট করলাম। ওকে, নাও আই টেক এ বাল্ব। বাল্ব এখানে রাখলাম, বাল্বটাকে এই দুইটা ব্যাটারির সাথে কানেকশন দিলাম একটা। একটু চিন্তা করে অ্যান্সার করবা, এইটা পার্টটা ফিগার আউট করতে পারলেই ইউ আর ডান। আমাদের পুরো ইলেকট্রিসিটি একদম ইনসাইড আউট উইথ কোয়েশ্চেন পেপারের এরকম ফ্যাক্টশিটের কোয়েশ্চেন সহ শেষ হয়ে যাবে। সার্কিটটা কমপ্লিট করলে গাইস ক্যান ইউ টেল মি বাল্বটা কি জ্বলবে নাকি জ্বলবে না? হোয়াট ডু ইউ ফিল? তোমার কাছে কি মনে হয় সার্কিটটা কমপ্লিট করে ফেললে উইল দ্য বাল্ব গ্লো অর উইল ইট নট গ্লো? তাড়াতাড়ি বলো, গ্লো করবে না কি করবে? করবে না। অবশ্যই করবে, 100% করবে। আচ্ছা, সেম টার্মিনালস দেওয়া না? কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই। সেম টার্মিনাল হোক, অবশ্যই সেম টার্মিনাল হোক, কোনো প্রবলেম নাই। এটা ছিল আমার 9 ভোল্ট, এটা হলো আমার 12 ভোল্ট। এটা আমার পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ। এইটা আমার পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ। শুনো, এই 12 ভোল্ট কারেন্টকে ধাক্কানোর চেষ্টা করতেছে এইদিকে, আর এই 9 ভোল্ট কারেন্টকে ধাক্কা দিচ্ছে এদিকে। দিস ইজ জাস্ট লাইক রেজাল্টেন্ট ফোর্স। আমি একটা ব্লক নিলাম, ব্লকের উপরে এই ডাইরেকশনে একটা ফোর্স দিলাম 9 ভোল্ট, আমি কারেন্ট দিয়ে দিই, তাহলে আমার মনে দেখতে ইজিয়ার হবে, যেহেতু উই আর টকিং অ্যাবাউট কারেন্ট। ওকে, 9 ভোল্ট একটা ফোর্স, সরি 9 ভোল্ট কেন হবে, 9 নিউটন দিলাম। 9 নিউটন একটা ফোর্স দিল এই ডাইরেকশনে, আর এই ব্লকটার উপরে আরেকজন একটা ফোর্স দিল লেটস সে 12 নিউটন। আমি যদি বলি এই জায়গায় আবার ভোল্ট লিখছি, আমি যদি বলি এই জায়গায় রেজাল্টেন্ট ফোর্সটা কত, এই 9 আর 12 এর রেজাল্টেন্ট ফোর্স কত গাইস? তাড়াতাড়ি বলো তো কত হবে? 3. জোরে বলো, একটু কনফিডেন্টলি বলো, মানে সিরিয়াসলি 9 আর 3. 12 এর রেজাল্টেন্ট বলতে তোমার এখন ক্যালকুলেটর টিপতে হইতেছে সবার। গাইস প্লিজ নোটিস করো, অফ কোর্স 3, 9 এই ডাইরেকশনে, 12 অপোজিট ডাইরেকশনে। তো অফ কোর্স একটা যদি পজিটিভ ধরো আর একটা ধরতে হবে নেগেটিভ। এবার অ্যাড আপ করলে 12 প্লাস মাইনাস 9, বেসিক্যালি 12 মাইনাস 9 ইজ 3। কোন ডাইরেকশনে? টু দ্য লেফট নাকি রাইট? 3 নিউটন টু দ্য লেফট নাকি রাইট গাইস? তাড়াতাড়ি বলো। Left. 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 3 নিউটন টু দ্য লেফট, এক্সিলেন্ট। এখন এই সেম জিনিস এই জায়গায়ও 9 ভোল্টটা ধাক্কানোর চেষ্টা করতেছে কারেন্টকে টু দ্য রাইট, 12 ভোল্ট কারেন্টকে ধাক্কানোর চেষ্টা করতেছে টু দ্য লেফট। কিন্তু যেহেতু 12 ইজ গ্রেটার দেন 9,
ওভারঅল ইফেক্টটা কার বেশি হবে 12 এর এন্ড গেস হোয়াট 9 আর 12 কাটাকাটি করার পরে এই বাল্বটা কত ভোল্ট পাবে যেটা গেস করতেছো সেটাই অ্যান্সার হোয়াট ডু ইউ থিঙ্ক গাইজ এই বাল্বটা এখন কত ভোল্ট পাচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক জাস্ট ইউজ ইউর কমন সেন্স এন্ড ইউল গেট ইউর অ্যান্সার কত guys this is really easy এই এক্সাম্পল দেখার পরে it really shouldn't be this hard ট্রাই তো করো বাবা কি মনে হয় বাল্বটা কত ভোল্ট পাবে 3 volt. এতক্ষণ লাগলো অফকোর্স 3 ভোল্ট আমি যদি আমার ব্যাটারি এই ভোল্ট মিটার এনে এখানে দেখি অফকোর্স এটা একসাথে কানেক্ট করলে 3 ভোল্টই পাবো তুমি বলবা এটা কি দেখাইলো কিছু যায় আসে না now look at this এই যে বাল্বের একসাথে কানেক্ট করলে I'll get my 3 volt and this is what we call the concept of resultant EMF বুঝতে পারছো এভরিওয়ান স্যার দুইটা ব্যাটারি 9 ভোল্টের হলে কি হতো? গেস করো জানো তো যেটা গেস করতেছো সেটাই অ্যান্সার দুইটাই যদি 9 ভোল্ট হতো হোয়াট ডু ইউ থিংক এখানে আমি রেজাল্টেন্ট ভোল্টেজ তখন কত পাইতাম তাড়াতাড়ি বলো 0 অফ কোর্স আমার যদি দুইটাই 9 ভোল্ট করি আমি আমার যদি দুইটাই 9 ভোল্ট করি লেটস সে এটাও 9 এটাও আমি যদি 9 ভোল্ট করি দেখো তো একটা একটাকে কমপ্লিটলি ক্যান্সেল আউট করবে মুখে না বলে এটা বানাই এটাকে 12 থেকে কমায় যখনই আমি 9 ভোল্ট করলাম আরে 12 থেকে কমায় যখনই আমি এটাকে 9 ভোল্ট করলাম look at the value you can clearly see voltage আমার এখানে 0 ভোল্ট তখন কমপ্লিটলি ক্যান্সেল আউট করছে ইনফ্যাক্ট এবার দেখো তো যেহেতু কোনো ভোল্টেজ নাই সার্কিটে কারেন্ট ড্রাইভ করানোর জন্য সেহেতু কোনো কারেন্টও ফ্লো করতেছে না এখানে অ্যাবসলিউটলি নো কারেন্ট হোয়াটসএভার ডোন্ট থিঙ্ক ইলেকট্রন নাই গাইস ইলেকট্রন আছে বাট ইলেকট্রন গুলা ফ্লো করতে পারবে না ফ্লো অফ ইলেকট্রনের নাম হলো কারেন্ট এই জন্য দেখো ইলেকট্রন আছে বাট যখন আমি কারেন্টে দিচ্ছি দেয়ার ইজ নো কারেন্ট গাইস সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার এই পুরো কনসেপ্টটা এভরিওয়ান Yes, গাইস sir. কোনো কনফিউশন আছে ওকে ফাইন তাহলে দ্যাটস ইট ফর টুডে তোমরা এক্সামের প্রিপারেশন নাও এভরিওয়ান এখন দুইটা একসাথে করার দরকার নাই আমার সাজেশন হবে যদি ল্যাপটপ থাকে বেস্ট হবে ল্যাপটপ দিয়ে এক্সামটা দেওয়ার এই যে 4:30 তেই তোমাদের এটা আপলোড হয়ে যাবে ঠিক 5টায় বন্ধ হয়ে যাবে প্লিজ ডোন্ট ওয়েট টিল 5টা পর্যন্ত ওয়েট করে না ঠিক 5টায় কিন্তু লিংক অফ হয়ে যাবে তুমি চাইলেও আর সাবমিট করতে পারবা না প্লিজ মেক শিওর ইউ সাবমিট ইট বিফোর 5 ওকে দ্যাটস ইট ফর টুডে আজকে এতটুকুই থাক আমাদের নেক্সট ক্লাস কবে নেক্সট ওয়েডনেসডেতে ঈদের পরে নেক্সট ক্লাস হলো আমাদের নেক্সট ওয়েডনেসডেতে ঈদ মোবারক আল্লাহ হাফেজ ধন্যবাদ স্যার।